আসসালামু আলাইকুম। রাত 11টার ম্যাজিক বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউর 27 রাষ্ট্রদূতের বৈঠক 9 ডিসেম্বর। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সানজিদা শাহনাজ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত 23 বিচারপতি। সিরিয়ার হামা শহরে প্রবেশ করেছে আসাদ বিরোধী বাহিনী। ইতালির অধিনায়কের দায়িত্বে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূতের বৈঠক বসবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন সেহেলি সাবরিন এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে 9 ডিসেম্বর। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরক্ত থাকে, ভারতে এই বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও এর কোনো উত্তর দেয়নি দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নির্দেশ আসেনি। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে অতীতের মতোই সুসম্পর্ক থাকবে বলে প্রত্যাশা সরকারের। চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। এর আগে বুধবার একই স্থানে বিএনপি, জামাত ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এর আগের দিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে ধর্ম, দল, মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এ বৈঠক। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সানজিদা শাহনাজ নামে কাউকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি। আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি সানজিদা শাহনাজ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, আমি আজ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে আমি দোয়া চাই। প্রকৃত তথ্য হচ্ছে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সানজিদা শাহনাজ নামের কাউকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি। সুতরাং উল্লিখিত ফেসবুক আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। এতে আরও বলা হয়, সুতরাং এই নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত 23 জন বিচারপতি। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন। এ সময় বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কার্যালয়ে সচিবরাও উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake.
free-flow sports exhaust. Aggressive, compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো বৃহস্পতিবার জানিয়েছেন তারা সিরিয়ার হামা শহরের দিকে অগ্রসর হতে শুরু করেছে। সরকারি বাহিনী রাশিয়ার বিমান হামলার সহায়তায় হামার দখল রক্ষা করছে। বিরোধী বাহিনীর কমান্ডার হাসান আব্দুল ঘানি সোশ্যাল মিডিয়াকে জানিয়েছেন তাদের বাহিনী হামার দিকে প্রবেশ করতে শুরু করেছে। তবে সরকারি মিডিয়া পূর্ব রিপোর্ট করেছে সরকারপন্থী বাহিনী একটি আক্রমণ প্রতিহত করেছে। বিরোধী বাহিনীগুলো মঙ্গলবার থেকে হামার দিকে প্রবেশের চেষ্টা করছিল। বুধবার রাতভর সিরিয়ার সেনা ও ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে, সাথে ছিল রাশিয়ার বিমান হামলা। পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর দখলের পর বিরোধী বাহিনী দক্ষিণে অগ্রসর হয়ে হামার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ পাহাড়ে পৌঁছেছে। এরপরে তারা হামা শহরের পূর্ব এবং পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে। হামা শহরটি 2011 সাল থেকে সরকারি বাহিনীর অধীনে রয়েছে। এই শহরের দখল বিরোধী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তারা হোম শহরটি দেশের প্রধান শহরগুলোর সংযোগস্থল হিসেবে কাজ করে। হামা শহরে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যেমন খ্রিস্টান, ইসমাইলি মুসলিমরা বসবাস করে। এদিক থেকেও এর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে রয়েছেন আবু মোহাম্মদ আল গোলানি। তিনি সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে অনেকেই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বুধবার গোলানি আলেপ্পোর ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেন। এসটিএস ও অন্যান্য বিরোধী বাহিনীগুলো আলেপ্পোতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং তাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা নিয়ে গঠিত সালভেশন গভর্নমেন্ট এর অধীনে শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এদিকে আলেপ্পোর বাসিন্দারা জানিয়েছেন সেখানে রুটি ও জ্বালানি তেল সহ মৌলিক জিনিসপত্রের সংকট তৈরি হয়েছে এবং টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে গেছে। দর্শক, এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস মৃত ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ইতালির হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত জুন মাসে তিনি দেশটির হয়ে ক্রিকেট ক্যারিয়ারও শুরু করেন। এবার ইতালির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বার্নসকে। এর আগে চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়া ছেড়ে ইতালিতে পাড়ি জমান 35 বছর বয়সী এই ব্যাটার। তার জন্ম ব্রিসবেনে হলেও মা ইতালীয় বংশোদ্ভূত। ইতালির নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে বার্নস জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে ইতালির নেতৃত্ব পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। তিনি আরও জানান, আমার জন্য এটি হচ্ছে পরিবারের শেকড়ে ফেরা। ইতালীয় ক্রিকেটের দারুণ সম্ভাবনা রয়েছে এবং আমি তাদের এই অগ্রগতিতে অবদান রাখতে চাই। দলের সতীর্থদের সঙ্গে মিলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ও ভক্তদের গর্বিত করতে চাই আমাদের পারফরমেন্সে। বার্নস এখন পর্যন্ত ইতালির হয়ে 5টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে 70.33 গড় এবং 144.52 স্ট্রাইক রেটে 211 রান করেন তিনি। টি-20 বিশ্বকাপের জন্য গ্রুপ এর উপ আঞ্চলিক পর্যায়ের রোমানিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি খেলেন 55 বলে 108 রানের ইনিংস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বার্নসের মনোযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ILT20 এর দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ হয়েছে তার সঙ্গে। উল্লেখ্য, বার্নস অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বশেষ খেলেছেন 2020 সালের ডিসেম্বরে। টেস্টে 4 সেঞ্চুরি ও 7 হাফ সেঞ্চুরিতে 1442 রান করেছে জো বার্নস। এছাড়াও 6টি ওয়ানডে খেলেছেন তিনি। ওয়ানডে অভিষেকেই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি দেখা, যদিও পরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দল থেকে বাদ পড়েন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর 27 রাষ্ট্রদূতের বৈঠক 9 ডিসেম্বর। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সানজিদা শাহনাজ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত 23 বিচারপতি। সিরিয়ার হামা শহরে প্রবেশ করেছে আসাদ বিরোধী বাহিনী। ইতালির অধিনায়কের দায়িত্বে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। এই ছিল আজকের ম্যাজিক বাংলা টিভির সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।